আসসালামু আলাইকুম স্টুডেন্ট, শুনতে পাচ্ছেন? তোমরা Yes, sir. শোনা যাচ্ছে তো? ক্লিয়ার? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? ইয়েস Yes, স্যার। sir. ওকে, আমরা তাহলে স্টার্ট করি। একটু লেট হয়ে গেল, ইলেকট্রিসিটি ছিল না। তো আমরা গত ক্লাসে একটু রিভিউ করব, তারপরে আমরা আজকের ক্লাস শুরু করব। গত ক্লাসে আমরা আসলে ফার্স্ট পিরিয়ড ছিল, ওটাতে আমরা সিলেবাস দেখিয়েছিলাম। তারপরে আমরা ফার্স্ট চ্যাপ্টার যেটা ইন্ট্রোডাকশন অ্যান্ড বেসিক কনসেপ্টস অফ হিট ট্রান্সফারের যে ফার্স্ট চ্যাপ্টার যেটা ইন্ট্রোডাকশন অ্যান্ড বেসিক কনসেপ্ট আমরা স্টার্ট করেছিলাম। তো আমরা দেখেছিলাম যে হিট কিভাবে ট্রান্সফার হয়, হায়ার টেম্পারেচার এবং লোয়ার টেম্পারেচার এনভায়রনমেন্ট। হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে হিট ট্রান্সফার হয়। তারপর আমরা হিট ট্রান্সফারের যে আমরা হিট ট্রান্সফারের আগে আমরা দেখছিলাম যে এনার্জি বিভিন্ন ফর্মে এনার্জি এক্সিস্ট করে। তার ভিতরে একটা হিট একটা ফর্ম অফ এনার্জি। তাহলে আমরা দেখছিলাম যে রেট অফ হিট ট্রান্সফার রেট যেটা, অর্থাৎ পার ইউনিট টাইমে যে এনার্জি যেটা ট্রান্সফার হয় সেটাকে বলা হয় হিট ট্রান্সফার। তারপর আমরা এখানে বলেছিলাম যে হিট ট্রান্সফারটা কেন হবে, ইকুইলিব্রিয়াম নন ইকুইলিব্রিয়াম কন্ডিশন যখন এক্সিস্ট করবে তখন হিট ট্রান্সফার হবে। থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে সে টোটাল অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার নিয়ে সে ডিল করে, বাট সেটা হিট ট্রান্সফার রেট নিয়ে সে ডিল করে না। কাজে একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন থেকে আরেকটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কোনো একটা প্রসেস যদি কোনো একটা সিস্টেম যদি প্রসেস কোনো একটা সিস্টেম আন্ডারগোস এ প্রসেস, সেটাতে ওয়ান ইকুইলিব্রিয়াম কন্ডিশন থেকে আরেকটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যেতে তার যে অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার করে সেটাকে থার্মোডাইনামিক্স ডিল করে। বাট আমাদের হিট ট্রান্সফার যেটা ডিল করে সেটা হলো যে পার সেকেন্ডে বা পার ইউনিট টাইমে হিট কি পরিমাণ ট্রান্সফার হচ্ছে সেটা ডিল করে। এটা আমরা একটা এক্সাম্পল দিয়েও আমরা দেখিয়েছি যে একটা যদি আমরা ফ্লাক্স অথবা থার্মোস বোতল যেখানে গরম কফি রাখা হবে, সেই কফিটা কতক্ষণ পর্যন্ত আমার এটা গরম থাকবে বা একটা সার্টেন টেম্পারেচার পর্যন্ত হোল্ড করে রাখতে পারবে, সেটা কিন্তু ডিজাইন করতে গেলে আমাদের হিট ট্রান্সফারের নলেজ লাগবে। মানে হিট ট্রান্সফার রেট কত হচ্ছে সেটা আমাদের লাগবে। কাজে হিট ট্রান্সফার যেটা নন ইকুইলিব্রিয়াম ফেনোমেনা, আর থার্মোডাইনামিক্স হলো ইকুইলিব্রিয়াম ফেনোমেনা। Heat transfer cannot be based on the principles of thermodynamics. আমরা বলছিলাম যে থার্মোডাইনামিক্স এর প্রিন্সিপালের উপর পুরোপুরি ডিপেন্ড করে না, এর সাথে আরো কিছু থাকবে। However, laws of thermodynamics lay the framework for the science of heat transfer. After first law requires that the rate of energy transfer into the system be equal to the rate of increase of the energy of that system. আমরা এইটা সম্বন্ধে পরে আরো আসতেছি, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ডিসকাস করব আমরা। আর সেকেন্ড ল রিকোয়ার্স দ্যাট দ্য হিট বি ট্রান্সফারড ইন দ্য ডাইরেকশন অফ ডিক্রিজিং টেম্পারেচার। সেটা আমরা প্রথমে বললাম যে এটা দুটো টেম্পারেচার ডিফারেন্স থাকতে হবে। দুটো টেম্পারেচারের ডিফারেন্স থাকলে এটাকে বলা হয় ড্রাইভিং ফোর্স ফর হিট ট্রান্সফার। এটা কি রেটে হবে হিট ট্রান্সফার, এটা ডিপেন্ড করছে যে এই যে হিট ট্রান্সফারের টেম্পারেচার ডিফারেন্সটা যত বেশি হবে রেট অফ হিট ট্রান্সফারটা তত বেশি হবে। তারপর আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখছিলাম যে হিট ট্রান্সফার অ্যাপ্লিকেশন সব জায়গায় আছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমরা বলেছিলাম বয়লার, হিট এক্সচেঞ্জার, টারবাইন সিস্টেম, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমরা ফার্নেস, হিট ট্রিটমেন্ট অফ কম্পোনেন্টস, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কুলিং সিস্টেম ফর ইলেকট্রিক মোটরস, জেনারেটর, ট্রান্সফরমার। তারপর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে অ্যাপ্লিকেশন আমরা দেখেছি। নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আছে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এবং স্পেস টেকনোলজি। মানে যত ইঞ্জিনিয়ারিং শাখা আছে এমন কোনো ব্রাঞ্চ নেই যেখানে হিট ট্রান্সফার অ্যাপ্লিকেশন নেই। আমরা এখানে কতগুলো ছবি দেখেছি। তারপর আমরা দেখছি হিট এন্ড আদার ফর্ম অফ এনার্জি। এটা আমরা ডিসকাস করেছি যে বিভিন্ন ধরনের ফর্মে এনার্জি থাকতে পারে: থার্মাল, মেকানিক্যাল, কাইনেটিক, পটেনশিয়াল, ইলেকট্রিক্যাল, ম্যাগনেটিক, কেমিক্যাল, নিউক্লিয়ার।
টোটাল সাম অফ এনার্জিকে আমরা ক্যাপিটাল ই দিয়ে প্রকাশ করি, আর স্মল ই যেটা ইউনিট এনার্জি মানে ইউনিট মাস বেসিস। আমরা বলেছিলাম যে মলিকুলার স্ট্রাকচার অফ সিস্টেম এন্ড দ্য ডিগ্রি অফ মলিকুলার অ্যাক্টিভিটি আর রেফার টু দ্য মাইক্রোস্কোপিক এনার্জি, যেটা দেখা যাচ্ছে না মলিকুলের ভিতরে যেটা আছে এটা বলা হয় মাইক্রোস্কোপিক এনার্জি। Sum of all microscopic form of energy is called internal energy of a system. তারপর আমরা বলেছিলাম যে ইন্টারন্যাশনাল ইউনিট অফ এনার্জি ইজ জুল, এটাকে বলা হয় জুল, এটা মনে রাখতে হবে। আর কিলো জুল, 1 কিলো জুল সমান 1000 জুল, এটা যদিও ইন্টারমিডিয়েট করে তারপর এটা তোমাদের তারপর দেখা যায় অনেকে এটা ভুলে যায়। Another well-known unit of energy is calorie. 1 ক্যালোরি সমান 4.1868 জুল, এটা ক্যালোরি এবং জুলের মধ্যে সম্পর্ক। ইন্টারন্যাশনাল এনার্জির যে ইন্টারন্যাশনাল ইউনিট অফ এনার্জি যে জুল, বা এটাকে আমরা ক্যালোরি দিয়ে যদি প্রকাশ করি তাহলে ক্যালোরি এবং জুলের একটা রিলেশন আছে। 1 calorie equal 4.1868 joule, which is defined as the energy needed to raise the temperature of 1 gram of water at 14.5 degree centigrade by 1 degree. তাহলে 1 ক্যালোরির সংজ্ঞাটা এখানে বলছে যে 1 ক্যালোরি এনার্জি তাকেই বলবো যেখানে 1 গ্রাম অফ ওয়াটারকে 14 ডিগ্রি 14.5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থেকে 1 ডিগ্রি বাড়াইতে যে পরিমাণ এনার্জি দরকার হয় সেটাকে বলা হয় তোমার ক্যালোরি। আর ইন্টারনাল এনার্জি মে বি ভিউড as the sum of the kinetic and potential energy of the molecule. এটা আমরা বলছি যে একটা অ্যাটমের ভিতরে অথবা একটা মলিকুলের ভিতরে যে এনার্জিটা থাকে সেটাকে আমরা বলছি ইন্টারনাল এনার্জি। এটা দুই রকম হতে পারে, কাইনেটিক এনার্জি এন্ড পটেনশিয়াল এনার্জি, এই দুটো যোগ করলে হলো ইন্টারনাল এনার্জি। আবার কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকুল ইজ কল্ড সেন্সিবল এনার্জি বা সেন্সিবল হিট। তারপর বলছে যে অ্যাভারেজ ভেলোসিটি এন্ড দ্য ডিগ্রি অফ অ্যাক্টিভিটি অফ দ্য মলিকুল আর প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার। তার মানে কোনো একটা মলিকুলের ভিতরে যে এনার্জিটা থাকে সেটা ডিপেন্ড করতেছে ভেলোসিটি আর মলিকুলার অ্যাক্টিভিটি, সেটা ডিপেন্ড করতেছে কার উপর, টেম্পারেচার। টেম্পারেচার যত বাড়বে অ্যাভারেজ ভেলোসিটি এবং ডিগ্রি অফ অ্যাক্টিভিটি অফ দ্য মলিকুলার অ্যাক্টিভিটিটা বেড়ে যাবে, এনার্জিটা বেড়ে যাবে। দ্য হায়ার টেম্পারেচার molecule possesses higher kinetic energy. তার মানে মলিকুলার মুভমেন্ট যেটা, সেই মুভমেন্টটা টেম্পারেচার বাড়ার সাথে সাথে ভিতরে মলিকুলার মুভমেন্ট, ইলেকট্রন প্রোটন এগুলোর মুভমেন্টটা বেড়ে যায়, যার কারণে তাহলে কাইনেটিক এনার্জি বেড়ে যায়। হায়ার কাইনেটিক এনার্জি বাড়লে ইন্টারনাল এনার্জি বেড়ে যাবে, স্বাভাবিক। কারণ কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি এটার যোগফলই হলো মানে ইন্টারনাল এনার্জি। The higher the temperature, higher the kinetic energy. As a result, higher the internal energy. তার মানে টেম্পারেচার বাড়ার সাথে সাথে কোনো একটা মলিকুলের কোনো একটা সাবস্টেন্সের ইন্টারনাল এনার্জিটা বেড়ে যাবে। ইন্টারনাল এনার্জিকে আমরা ক্যাপিটাল ইউ দিয়ে প্রকাশ করি। The internal energy is also associated with the intermolecular forces between the molecule. দুটা মলিকুলের মধ্যে ইন্টারমলিকুলার যে ফোর্স একটা একটাকে ধরে রাখে, সেই ফোর্সটাকে ইন্টারনাল এনার্জি দ্বারা অ্যাসোসিয়েট করা হয়। These are the forces that bind the molecule to each other. তাহলে এই ফোর্সটাও একটা ইন্টারনাল এনার্জির কারণে একটা মলিকুল একটা মলিকুলকে বাইন্ড করে রাখে, এটাকে বন্ডিংটাকে ছাড়ে না, শক্ত করে ধরে রাখে। They are strongest in solid. সলিডের ক্ষেত্রে এই বন্ডিংটা খুবই শক্ত, যার কারণে সলিড সহজে ডিফর্ম করা যায় না। And weakest in the gases. গ্যাসের ভিতরে এই ইন্টারমলিকুলার যে বন্ডিং এটা সবচেয়ে দুর্বল। তো গ্যাস, এই জন্য গ্যাস কিন্তু তোমার ভলিউম কম বেশি করা যায় সহজেই, কিন্তু তোমার সলিডের ক্ষেত্রে এটি করা যায় না। If sufficient energy is added to the molecules of a solid or liquid, যদি তোমরা মলিকুলে সাফিসিয়েন্ট এনার্জি দিতে পারি সলিড অথবা লিকুইডে, তাহলে কি হবে? They will overcome these molecular forces and simply break away, turning the system to a gas. তাহলে আমরা যখনই কোনো একটা সলিডকে যদি আমরা লিকুইডে পরিণত করতে চাই অথবা লিকুইডকে যদি আমরা গ্যাসে পরিণত করতে চাই, তাহলে ওদের যে বন্ডিং এনার্জিটা আছে সেই বন্ডিং এনার্জিকে
আমাকে ইয়ে করতে হবে, ব্রেকআপ করতে হবে। সেই ব্রেকআপ করার জন্য সাফিসিয়েন্ট এনার্জি আমাকে বাইরে থেকে দিতে হবে। হ্যাঁ, বাইরে থেকে যত এনার্জি দিব, তো সেই এনার্জি দেওয়াতে সেই মলিকুলের বন্ডিংটা ছুটে যাবে, এজ এ রেজাল্ট এটা গ্যাসে পরিণত হবে। This is a phase change, and because of this added energy, a system in a gas phase is at a higher internal energy level, and that it is in the solid or liquid phase. তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমরা যখন একটা সলিড অথবা লিকুইডকে আমরা গিভিং এক্সট্রা এনার্জি টু ব্রেক আপ দা তাদের যে বন্ডিং আছে সেই বন্ডিং থেকে আমরা ব্রেক আপ করার জন্য এক্সট্রা এনার্জি দিচ্ছি, তখন তারা কি হয়ে যাচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে। গ্যাস হলে এটা কি হচ্ছে, তার একটা ফেজ চেঞ্জ হয়ে যাচ্ছে। ফেজ আগে ছিল সলিড, সেখানে পরে হয়ে গেল গ্যাস, অথবা আগে ছিল লিকুইড, সেটা হয়ে গেল গ্যাস। তাহলে একটা ফেজ চেঞ্জ হচ্ছে। ফেজ চেঞ্জ হয়ে যেটা জিনিসটা তৈরি হচ্ছে, অর্থাৎ গ্যাস হচ্ছে, সেই গ্যাসটার ইন্টারনাল এনার্জিটা কি হবে, বেশি হবে। কারণ ইন্টারনাল এনার্জি আমি তো বাইরে থেকে এনার্জি দিচ্ছি, আই হ্যাভ গিভেন এডিশনাল এনার্জি ফ্রম আউটসাইড, অ্যাজ এ রেজাল্ট the phase has been changed, and this phase changed condition, the internal energy of that gas is higher than the previous solid or liquid. সেটাই বলছি যে ফেজ চেঞ্জ প্রসেসের ক্ষেত্রে আমরা এডিশনাল এনার্জিটা দিচ্ছি, সেই এনার্জি তো নষ্ট হচ্ছে না, সেই এনার্জি তার ইন্টারনাল এনার্জি হিসেবে স্টোর থাকছে ইন দ্য গ্যাস ফেজে এটা থাকতেছে, সেটাই বলছে। তাহলে the internal energy associated with the phase of the system is called latent energy and latent heat. আমরা জানি latent heat শুদ্ধ তাপ বলে বাংলায়। latent energy বা latent heat বলা হয় যেটা associated with the phase of the system, মানে অর্থাৎ লিকুইড থেকে তুমি যখন গ্যাস করবা তখন এটাকে তোমার মানে লেটেন্ট এনার্জি এখানে লুকিত আছে, সেই লেটেন্ট এনার্জিটা যখন তুমি ওভারকাম করতে পারবে তখন সেটা আবার গ্যাস হয়ে যাবে। The changes mentioned above cannot occur without a change in the chemical composition of a system. আমরা এতক্ষণ যে ডিসকাস গুলো করলাম, এতক্ষণ যে ধরনের এনার্জি বা ফেজ চেঞ্জ বলো, মলিকুলার বন্ডিং বলো, যেগুলো আমরা ডিসকাস করলাম, ইন্টারনাল এনার্জি, কাইনেটিক এনার্জি, এই সমস্ত ক্ষেত্রে বলছি যে এখানে আমাদের কেমিক্যাল কম্পোজিশনের কোনো চেঞ্জ হচ্ছে না। Without change of chemical composition, most of the heat transfer problem fall into this category. তাহলে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রবলেম যতগুলো আছে আমরা ম্যাক্সিমামই আমরা পাবো এই ধরনের ক্যাটাগরি। কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ হবে না, শুধু হিট ট্রান্সফার হবে, ফেজ চেঞ্জ হবে, কিন্তু কেমিক্যাল কম্পোজিশন একই থাকবে। ওয়াটারের কেমিক্যাল কম্পোজিশন আর ওয়াটার ভ্যাপারের কেমিক্যাল কম্পোজিশন কিন্তু একই। কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ করতে গেলে সেখানে আরেক ধরনের অ্যাকশন হবে, সেটা আমরা পরে আসতেছি। এই ক্ষেত্রে আমাদের বাইন্ডিং ফোর্স অফ দ্য অ্যাটম, এই ক্ষেত্রে আমাদের কোনো চেঞ্জ হচ্ছে না। এখানে শুধু কেমিক্যাল কম্পোজিশনের ফেজ চেঞ্জ হচ্ছে বা তার অবস্থান চেঞ্জ হচ্ছে, তার ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে, বাট কেমিক্যাল কম্পোজিশনের চেঞ্জ হচ্ছে না। Most of the heat transfer problem falls into this category, and we need not to pay any attention to the forces binding the atom in the molecular together. এখানে আমাদের কেমিক্যাল কম্পোজিশনের যে চেঞ্জ হচ্ছে না, সেটাকে মোস্ট অফ দ্য হিট ট্রান্সফারের ক্ষেত্রে আমাদের এটা চিন্তা করার প্রয়োজন নেই। The internal energy associated with the atomic bonds in a molecule is called chemical or bond energy. তাহলে কেমিক্যাল বন্ড মলিকুলের ভিতরে যে বন্ডিংটা, সেটাকে বলা হয় অ্যাটমিক বন্ড ইন দ্য মলিকুলের ভিতরে যে অ্যাটমিক বন্ডটা আছে সেটাকেই বলা হয় কেমিক্যাল বা বন্ড এনার্জি। whereas internal energy associated with the bond within the nucleus of the atom itself is called nuclear energy. এখন দুটোর মধ্যে পার্থক্য হলো, একটা হলো অ্যাটমিক বন্ড ইন এ মলিকুলের ভিতরে হবে, সেটা হলো কেমিক্যাল বা বন্ড এনার্জি। আরেকটা হবে মলিকুল না, অ্যাটমের ভিতরে যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের মধ্যে যে
বন্ড আছে সেটিকে বলা হয় নিউক্লিয়ার এনার্জি। এটা হলো অ্যাটমিক বন্ড ইন দ্য মলিকুল, এটাকে বলা হয় কেমিক্যাল বা বন্ড এনার্জি। আর একটা হলো নিউক্লিয়াস অফ দ্য অ্যাটমের যে নিউক্লিয়াসের মধ্যে যেটা বন্ড এনার্জি থাকে সেটাকে বলা হয় নিউক্লিয়ার এনার্জি। দ্য কেমিক্যাল অ্যান্ড নিউক্লিয়ার এনার্জিস are absorbed or released during chemical or nuclear reaction respectively. তাহলে আমরা এতক্ষণ যেটা আগে বললাম যে কেমিক্যাল এনার্জি নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই, কিন্তু এই জায়গাটায় যখন আমাদের নিউক্লিয়ার ফিউশন নিউক্লিয়ার ইয়া হবে সেই ক্ষেত্রে আমাদের কেমিক্যাল এনার্জিটা সেই ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে। বাট আমাদের নর্মাল হিট ট্রান্সফারের ক্ষেত্রে এই ধরনের আসে না। আর যদি নিউক্লিয়ার ফিউশন এগুলো যদি হয় সেই ক্ষেত্রে তোমার কেমিক্যাল এনার্জির যে চেঞ্জটা সেটা আমাদের কনসিডার আনতে হবে। আমরা এখন একটা ইম্পর্টেন্ট টার্ম দেখবো, ইন্টারনাল এনার্জি এন্ড এনথালপি। এই জিনিসটা তোমাদের বুঝতে হবে। In the analysis of systems that involve fluid flow, we frequently encounter the combination of properties U and PV. এই উপরের ছবিটা দেখতে পাচ্ছ, এখানে একটা ফ্লুইড আছে। এই ফ্লুইডটা এই একটা চ্যানেল অথবা একটা পাইপের ভিতরে ফ্লো হচ্ছে। পাইপের ভিতরে ফ্লো হওয়ার কারণে এটাতে দুইটা এনার্জি আছে, একটা হলো ইন্টারনাল এনার্জি ইউ, একটা হলো তোমার পিভি। পিভি the combination is defined as enthalpy, যেমন H is equal to U plus PV. পিভিটা যেটা ডিল করে সেটা হলো পিভিটাকে বলা হয় ফ্লো এনার্জি অফ দ্য ফ্লুইড। ইউ তো হলো ইন্টারনাল এনার্জি আর পিভিটাকে বলা হয় ফ্লো এনার্জি। এই দুটোর যোগফলই হলো তোমার এনথালপি। এনথালপি আমরা এইচ দিয়ে ডিনোট করি, H ইকুয়াল টু ইউ প্লাস পিভি। তাহলে যেখানেই কোনো একটা ফ্লো হবে লিকুইডের বা ফ্লুইডের, সেই ক্ষেত্রে আমাদের দুই ধরনের এনার্জি থাকবে, একটা হলো ইন্টারনাল এনার্জি থাকবে প্লাস তার সাথে থাকবে পিভি। এই ছবিতে দেখো এখানে স্টেশনারি ফ্লুইড আছে যেখানে কোনো মুভমেন্ট নাই। স্টেশনারি ফ্লুইডের ক্ষেত্রে শুধু ইন্টারনাল এনার্জি ইউ থাকবে এটাতে। আর যখনই ফ্লোয়িং হবে তখন দুইটা এনার্জি থাকবে, ইন্টারনাল এনার্জি প্লাস পিভি। পিভিটা কি রিপ্রেজেন্ট করছে? পিভি represents the flow energy of the fluid, also called the flow work, which is the energy needed to push a fluid and to maintain flow. এটাকে বলছে যে পিভিটাকে বলছে ফ্লো ওয়ার্ক, ফ্লো এনার্জি। মনে রাখবে টার্মগুলো, ফ্লো ওয়ার্ক অথবা ফ্লো এনার্জি, এটাকে যে কোনো এক নামে ডাকা যাবে। এটাকে ফ্লো এনার্জি বললে হবে, ফ্লো ওয়ার্ক বললে হবে। এটা কি জিনিস? which is the energy needed to push a fluid, এটা ফ্লুইডকে ধাক্কা দেয়। ফ্লুইড যে মুভ হচ্ছে সেই মুভটা কেন হচ্ছে? এই ফ্লো ওয়ার্কের কারণে হচ্ছে বা ফ্লো এনার্জির কারণে হচ্ছে। এটাকে ধাক্কা দিচ্ছে অথবা টু মেইনটেইন ফ্লোটাকে মেইনটেইন করার জন্য রেসপন্সিবল হলো পিভি। আর ইউ তো সবসময় ইন্টারনাল এনার্জি থাকবে, স্টেশনারি ফ্লুইডও আছে গতিশীল, অর্থাৎ একটা মুভিং ফ্লুইডের ক্ষেত্রে ইউ থাকবে। ইউর এডিশনাল এখানে থাকবে পিভি। যখন একটা মুভমেন্ট থাকবে তখন তাকে বলা হয় পিভি, ফ্লো ওয়ার্ক অফ এনার্জি। The internal energy U represents the microscopic energy of the non-flowing fluid. এই internal এনার্জিটাকে আমরা বলবো মাইক্রোস্কোপিক এনার্জি, যেটা আমরা নন ফ্লুইং ফ্লুইডের ক্ষেত্রে দেখতে পাই। whereas enthalpy H যেটা represents the microscopic energy of a flowing fluid. যখন একটা ফ্লোয়িং ফ্লুইড হবে সেই ক্ষেত্রে তার মাইক্রোস্কোপিক এনার্জিটাকে আমরা এনথালপি বলবো, আর যখন ফ্লুইড স্টেশনারি থাকবে সেখানে তার মাইক্রোস্কোপিক এনার্জি যেটাকে ইন্টারনাল এনার্জি বলবো। আর ফ্লুইড যখন ফ্লো হবে সেই ক্ষেত্রে তার টোটাল যে এনথালপি সেটা হবে তার ইন্টারনাল এনার্জি, যেটা স্টেশনারি অবস্থায় যেটা থাকবে সেটা হলো ইন্টারনাল এনার্জি। এই ফ্লুইডের ক্ষেত্রে সেই ইন্টারনাল এনার্জি থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ এডিশনাল তার সাথে ফ্লো ওয়ার্ক বা ফ্লো এনার্জি পিভি থাকবে। স্পেসিফিক হিট অফ গ্যাসেস, লিকুইড অ্যান্ড সলিড, এই ক্ষেত্রে আমরা ইন্টারমিডিয়েটের কিছু পড়াশোনা এগুলো আমরা আগেও জানি। An ideal gas is defined as a gas that obeys the relation PV equal to RT or P equal to rho RT. এই রিলেশনটা আমাদের যে গ্যাস এই রিলেশনটাকে অবে করবে তাকে বলা হচ্ছে আইডিয়াল গ্যাস।
এখানে পিটা হলো পি ইজ দ্য অ্যাবসলিউট প্রেসার, ভি ইজ স্পেসিফিক হলো T is the absolute temperature, rho is the density, and R is the gas constant. Experimentally, এটা দেখা গেছে যে ideal gas solution given above closely approximates the PVT behavior of real gases at low density. তাহলে কোনো একটা গ্যাস যেটা আমরা আইডিয়াল গ্যাস, তো আসলে আইডিয়াল ভাবে এটা ধরা হচ্ছে যে এটা আইডিয়াল গ্যাস, আদর্শ গ্যাস যেটাকে বলে, কিন্তু প্রকৃতপক্ষে কি আদর্শ গ্যাস আছে? হ্যাঁ, আমরা আইডিয়াল গ্যাসের কাছাকাছি যে গ্যাসগুলোর ডেনসিটি লো ডেনসিটি থাকবে সেই গ্যাসগুলোকে আমরা আইডিয়াল গ্যাস হিসেবে আমরা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমাদের ইনোর অনেক কম হবে। সুতরাং যে কোনো গ্যাস যার ডেনসিটিটা অত্যাধিক কম, লো ডেনসিটি, এই গ্যাসগুলোকে আমরা আইডিয়াল গ্যাস হিসেবে কনসিডার করতে পারি। At low pressure and high temperatures, the density of a gas decreases. Low pressure যদি করা হয়, low pressure যদি লো করা হয়, এবং টেম্পারেচারকে যদি বাড়ানো হয়, দুটো জিনিস, একটা হলো লো প্রেশার এন্ড হাই টেম্পারেচার, তাহলে ডেনসিটি অফ দ্য গ্যাসেস ডিক্রিজেস এন্ড গ্যাস বিহেভস লাইক এন আইডিয়াল গ্যাস। আমরা আগের ইয়েতে বললাম যে লো ডেনসিটির গ্যাসগুলোকে আমরা আইডিয়াল গ্যাস বলবো, যারা উপরের যে রিলেশনটাকে অবৈ করবে। এখন লো ডেনসিটির গ্যাস আমরা কখন পাবো? যখন লো প্রেশার হবে এবং হাই টেম্পারেচার এবং লো প্রেশার এই দুটো যখন অ্যাক্টিভিটি করা হবে কোনো একটা গ্যাসকে, তখন তার ডেনসিটিটা কমে যাবে এবং সেই গ্যাসটা আইডিয়াল গ্যাস এর মতো বিহেভ করবে। আমাদের যে ফ্যামিলিয়ার গ্যাসেস সাসেস এয়ার, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, হিলিয়াম, আর্গন, নিয়ন and krypton, and even heavier gases such as carbon dioxide can be treated as the ideal gas with negligible error. আইডিয়াল গ্যাসেদেরকে ধরবো কিন্তু তাতে ইরোর আসবে লেস দেন 1%। সুতরাং আমাদেরকে লেস দেন 1% ইরোরকে যদি আমরা কনসিডার করি, অ্যাকসেপ্ট করে নেই, তাহলে আমরা এই গ্যাসগুলোকে, এগুলা উপরে বলা হলো, এগুলোকে আমরা আইডিয়াল গ্যাস হিসেবে আমরা কনসিডার করতে পারবো। কিন্তু water vapor in steam power plant and refrigerant vapor in refrigerators should not always be treated as ideal gas. তাহলে আমরা অ্যাকসেপ্ট ওয়াটার ভেপার, স্টিম পাওয়ার প্ল্যান্টে যে ওয়াটার ভেপারটা আছে সেটা, এবং রিফ্রিজারেন্ট ভেপার ইন রেফ্রিজারেটরস, এটাকে আমরা আইডিয়াল গ্যাস ধরতে পারবো না, আদার দেন দিস টু, এয়ার, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, হিলিয়াম, আর্গন, নিয়ন, ক্রিপ্টন, ইভেন হেভিয়ার গ্যাসেস সাচ এস কার্বন ডাইঅক্সাইডকেও আমরা আইডিয়াল গ্যাস হিসেবে কনসিডার করতে পারি। সুতরাং মোস্ট অফ দ্য গ্যাসেস আর আইডিয়াল গ্যাস। Specific heats of gases, liquid and solid, যেটা আমরা ডিসকাস করেছি। স্পেসিফিক হিট আমরা জানি যে স্পেসিফিক ইজ ডিফাইন্ড এট দ্য, এটা হলো ডিফাইন্ড as the energy required to raise the temperature of a unit mass of a substance by 1 degree. এই একটা ডেফিনেশন, যে ডেফিনেশনটা আমরা 9-10 আছে এটা, কিন্তু এটা অনেক সময় দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা অনেক সময় জিজ্ঞেস করতে পারে না। স্পেসিফিক হিট, তাহলে তোমার মনে রাখতে হবে যে এটা এনার্জি রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ ইউনিট মাস। ইউনিট মাসের কোনো একটা সাবস্টেন্সের যদি টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াতে হয়, তাহলে যে পরিমাণ এনার্জি রিকোয়ার্ড তাকে বলা হয় স্পেসিফিক হিট। আর ইউনিট মাসের 1 ডিগ্রি বাড়াইতে হবে, সেটাকে বলা হয় স্পেসিফিক হিট। ইন জেনারেল দ্য এনার্জি ডিপেন্ডস অন হাউ দ্য প্রসেস ইজ এক্সিকিউটেড। In thermodynamics, we are interested in two kinds of specific heat. তাহলে দুইটা ধরনের স্পেসিফিক হিট আমরা থার্মোডাইনামিক্স ইউজ করি। একটা স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম, আর স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট টেম্পারেচার, কনস্ট্যান্ট প্রেসার। তাহলে স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম এটাও আমরা জানি, আর স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার এটা ডেফিনিশন যদি বলতে হয় তোমরা পারবা। তো তারপর আমরা বলতেছি যে এখানে যেটা স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম, যেটা সিবি, এটা কি বলা হয়, can be viewed as the energy required to raise the temperature of a unit mass of the substance by 1 degree as the volume is held constant. স্পেসিফিক হিটের যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটাই থাকবে, কিন্তু এখানে শুধু কনস্ট্যান্ট ভলিউমে এই ঘটনাটা ঘটবে। কোন একটা সাবস্টেন্সের টেম্পারেচারকে আমি আর ইউনিট মাসের টেম্পারেচার যদি 1 ডিগ্রি বাড়াই, সেটা যদি কনস্ট্যান্ট ভলিউমে ঘটনাটা ঘটে তাহলে হলো সিবি, আর যদি এই ঘটনাটা কনস্ট্যান্ট প্রেসারে হয় সেটাকে বলা হয় সিপি। দুইভাবেই এটা আমার টেম্পারেচার বাড়াইতে পারি ইউনিট মাসের ক্ষেত্রে। একটা কনস্ট্যান্ট ভলিউমেও বাড়াইতে পারি আর কনস্ট্যান্ট প্রেসারেও বাড়াইতে পারি। এখন আমাদের
কনস্ট্যান্ট ভলিউম এবং কনস্ট্যান্ট প্রেসারের যে স্পেসিফিক হিট এই দুইটা কিন্তু সমান না। কারণ হলো Cp is greater than Cv because at constant pressure the system is allowed to expand and the energy for this expansion work must also be supplied to the system. কনস্ট্যান্ট প্রেসারে কি হবে? কনস্ট্যান্ট প্রেসার যদি আমি দেই তাহলে ভলিউম এক্সপ্যান্ড করার সুযোগ আছে। সেই ক্ষেত্রে কনস্ট্যান্ট ভলিউমে তো এক্সপ্যান্ড করতে পারবে না। ভলিউম কনস্ট্যান্ট প্রেসারে ভলিউমটাকে এক্সপ্যান্ড করার সুযোগ আছে। এক্সপ্যান্ড যখন হবে তখন কি হবে? কিছু ওয়ার্ক এখানে ওয়ার্ক ডান হবে এখানে, কারণ এক্সপ্যান্ড হলে মুভ করবে, মুভ করলে কিছু ওয়ার্ক হবে। এই ওয়ার্কের কারণে এটা ভ্যালুটা সিপির ভ্যালুটা সবসময় বেশি থাকবে। তাহলে সিপির ভ্যালু হবে সিপি ইকুয়াল টু সিবি প্লাস আর, এটা মনে রাখতে হবে। ইউনিট অফ স্পেসিফিক হিট হলো কিলো জুল পার কেজি, মানে এটা হলো তোমার যে পরিমাণ হিট রিকোয়ার হিট হলো কিলো জুল পার কেজি 1 কেজির জন্য পার ডিগ্রি 1 ডিগ্রি বাড়াইতে গেলে। এই সংখ্যাটা ডেফিনেশন মনে না থাকলে যদি ইউনিট মনে রাখো, ইউনিট থেকে কিন্তু ডেফিনেশন বের করা যায়। যে পরিমাণ হিট প্রয়োজন পার কেজি অফ সাবস্টেন্সের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াইতে, এটাকে কিলো জুল পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেডও বলা যায়, কিলো জুল পার কেজি কেলভিনও বলা যায়, সেম একই। These two units are identical since temperature difference যেটা del T degree centigrade equal to del T Kelvin, এটা সমান কিন্তু খেয়াল রাখতে হবে। And 1 degree centigrade change in temperature is equivalent to a change of 1 Kelvin. Also 1 kilojoule per kg degree centigrade এটা বলা যায় equal to 1 joule per gram. এই কিলোজুল কেজি ছিল 1000 থেকে করলে দুইটাকেই, তাহলে তোমার জুল হয়ে গেল জুল পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড লেখা যায়। এটাকে আবার 1 কিলো জুল কেজি কেলভিন বলা যেতে পারে, ডিগ্রির জায়গায় কেলভিন দেওয়া একই কথা। আর এখানে এটাকে আমরা কনভার্ট করতে পারি কিলো জুলের জায়গায় জুল আর কেজির জায়গায় গ্রাম দিতে পারি 1 জুল পার গ্রাম কেলভিন। সুতরাং এগুলো যে কোনো ভাবে লেখা যেতে পারে। অঙ্ক করার সময় এগুলো অনেকবার আসবে। তোমাদের অনেক সময় দেখছি তোমরা অঙ্ক করার সময় ইউনিট লেখো না, ইউনিট না লেখলে কিন্তু মার্ক কাটা যাবে। অনেকে অঙ্ক করে কিন্তু ইউনিট লেখে না, ইউনিট কিন্তু মার্ক কাটা যায়। ইউনিট লিখতে হবে সব, যেটা ইউনিট সেই ইউনিট লিখতে হবে। The specific heats of a substance in general depends on two independent properties such as temperature and pressure. The specific heat depend করে two independent properties, একটা হলো temperature, একটা হলো প্রেসারের উপর ডিপেন্ড করে। পরিমাণ হিট লাগবে, পরিমাণ হিট আমাকে দিতে হবে, এক ডিগ্রি টেম্পারেচার বাড়াইতে পারে ইউনিট মাসকে, সেটা ডিপেন্ড করছে যে টেম্পারেচার এবং প্রেসারের উপর। তখন টেম্পারেচার কত ছিল, প্রেসার কত ছিল তার উপর ডিপেন্ড করে। For an ideal gas, however, they depend on temperature only. প্রেসারের উপর ডিপেন্ড করে আইডিয়াল গ্যাসগুলো ক্ষেত্রে। তাহলে আমাদের ভেরিয়েবল একটা কমে গেল, শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। At low pressure, all real gases approach ideal gas behavior, যেটা আগেই বলছি আমরা, and therefore their specific heat depends on temperature only. তাহলে আমরা কনক্লুশনে আনলাম ইন জেনারেল স্পেসিফিক হিট ডিপেন্ড করে দুইটা প্রপার্টিস এর উপর, একটা হলো টেম্পারেচার, একটা হলো প্রেসার। বাট ফর আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা বলবো প্রেসারটা বাদ, অনলি টেম্পারেচার উপর ডিপেন্ড করবে। At low pressure all the gases are ideal gas, কাজেই সেই ক্ষেত্রে স্পেসিফিক হিট ডিপেন্ডস অন টেম্পারেচার অনলি। এখানে একটা ছবিতে দেখতে পাবো, বাম পাশে একটা ছবি, এখানে একটা সাবস্টেন্স আছে যার স্পেসিফিক হিট হলো 300 থেকে যদি 301 কেলভিন করি আমরা, তো 1 ডিগ্রি বাড়াইলাম, তার মাসটা হলো 1 কেজি। তাহলে 1 কেজি এয়ারে যদি আমরা 300 ডিগ্রি টেম্পারেচার ছিল আগে, 300 থেকে 301 করলাম, তাহলে আমার স্পেসিফিক হিট যেটা, তা এটা করতে গেলে আমাকে হিট দিতে হলো 0.718 কিলোজুল। দেখো মাস 1 কেজি, কিন্তু টেম্পারেচার এখানে ছিল 300, এখানে 301 করলাম, 1 ডিগ্রি কিন্তু চেঞ্জ হয়েছে, তাতে আমার 0.718 কিলোজুল আমার লাগলো হিট। আর এখানে দেখো m equal to 1 কে সেম, এটা টেম্পারেচার ছিল 1000 থেকে আমরা 1001, এখানেও 1 ডিগ্রি বাড়াইছি, তাতে হলো 0.855 কিলোজুল লাগলো। দুটো কিন্তু সেম টেম্পারেচার বাড়লো, সেম পরিমাণ
ইয়ার সেম সাবস্টেন্স, কিন্তু এটা কি হলো, এটা যেহেতু টেম্পারেচার কম ছিল 300 ছিল আর এটা ছিল 1000, যার কারণে এটার জন্য আমার কিলোজুলটা একটু বেশি। সুতরাং এটা কি হলো, স্পেসিফিক হিট অফ সাবস্টেন্স চেঞ্জেস উইথ টেম্পারেচার। তো টেম্পারেচার একই সাবস্টেন্সের স্পেসিফিক হিট কোন একটা পার্টিকুলার টেম্পারেচারে যা থাকবে অন্য একটা টেম্পারেচার তা হবে না। সুতরাং ইট ডিপেন্ডস অন টেম্পারেচার, সেটি বলছে স্পেসিফিক হিট অফ সাবস্টেন্স চেঞ্জেস উইথ দ্য টেম্পারেচার। একটা সাবস্টেন্সের যখন স্পেসিফিক হিট বলবা তার একটা টেম্পারেচার বলতে হবে, তো টেম্পারেচার না বললে সেটা তোমাকে কিছু মিন করে না। টেম্পারেচার বাড়বে স্পেসিফিক হিট বাড়বে। The differential changes in the internal energy U and the enthalpy H of an ideal gas can be expressed in terms of speed. Differential change যদি আমরা দেখতে চাই, differential changes in internal energy, internal energy differential যে চেঞ্জটা সেটা internal energy এবং enthalpy দুটোর ক্ষেত্রেই আমরা এক্সপ্রেস করতে পারি du, differential change of internal energy equal to CV dt, আর এনথালপির ক্ষেত্রে হবে সিপি ডিটি। এটা মনে রাখতে হবে, ইন্টারনাল এনার্জির ক্ষেত্রে সিভি ডিটি আর এনথালপির ক্ষেত্রে যেটা এনথালপি ডিফারেনশিয়াল চেঞ্জেস আমরা লিখতে পারি সিপি ডিটি। এখন যদি আমরা finite changes in the thermal internal energy and enthalpy of ideal gas during the process can be expressed approximately by using the specific heat values at the average temperature. এখন আমরা আগেরটা ছিল ডিফারেনশিয়াল চেঞ্জেস, এটা হলো ফাইনাইট চেঞ্জ। ফাইনাইট চেঞ্জের ক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে আমরা এটাকে আমরা বলতে পারি যে ফাইনাইট চেঞ্জের যে ডেল ইউ ইকুয়াল টু সিবি অ্যাভারেজ ইনটু ডেল টি। এই ডেল টি হলো টেম্পারেচার ডিফারেন্স, যতটুকু আমি বাড়াবো টেম্পারেচার ডিফারেন্সটা হলো আগের যে অবস্থান পরবর্তী অবস্থান টেম্পারেচার ডিফারেন্স, আর সিবি হলো অ্যাভারেজ সিবি। সিবিটা হলো অ্যাভারেজ টেম্পারেচারের যে সিবি, মানে একটা দুইটার একটা হলো ইনিশিয়াল টেম্পারেচার, একটা হলো ফাইনাল টেম্পারেচার। এই দুইটার অ্যাভারেজ টেম্পারেচারের যে সিবি, সেই সিবি ভ্যালুটা নিতে হবে এবং টেম্পারেচার ডিফারেন্স একটু মাল্টিপ্লাই করলে ইন্টারনাল এনার্জি পাবো আমরা। সিমিলারলি যদি এনথালপির ক্ষেত্রে আমরা পাবো ফাইনাইট চেঞ্জেস অফ এনথালপি ইকুয়াল টু সিপি অ্যাভারেজ ইনটু ডেল টি। এখন এটাকে যদি আমরা টোটালটা করি, এখানে হলো টোটাল এনার্জি, ফাইনাইট চেঞ্জের টোটাল এনার্জি যে ট্রান্সফার হবে মাস দিয়ে গুণ করতে হবে। এটার ইউনিট হলো আগেরটার যেটা পার ইউনিট মাসের ক্ষেত্রে জুল পার গ্রাম হবে ইউনিটটা, আর এটার ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি টোটাল যদি করি মাস দিয়ে গুণ করলে মাস ইন্টু সিবি ডেল টি অ্যাভারেজ, আর ডেল এইচ হলো মাস ইন্টু সিপি ডেল টি। এখানে তাহলে আমরা এটাকে আমরা বলবো জুল দিয়ে, পার গ্রাম ছিল, এখানে এখানে যেহেতু মাস দিয়ে গুণ করলাম তাহলে এটা আসতেছে জুল। টোটাল এনার্জি যখন আমরা বের করবো, টোটাল এনার্জি চেঞ্জেস ইন্টারনাল এনার্জি চেঞ্জেস এনথালপি চেঞ্জেস, তখন আমরা মাস দিয়ে গুণ করবো। আর m is the mass of the system. Specific heat of gases, liquid, and এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো সাবস্টেন্স উইথ স্পেসিফিক ভলিউম অর ডেনসিটি। স্পেসিফিক ভলিউম অথবা ডেনসিটি একই জিনিস, does not change with temperature or pressure is called the incompressible substance. টেম্পারেচার অথবা প্রেসারের কারণে যদি স্পেসিফিক ভলিউম অথবা ডেনসিটি চেঞ্জ না হয়, সেটাকে বলা হয় ইনকম্প্রেসিবল সাবস্টেন্স। যেমন গ্যাসের ক্ষেত্রে আমরা প্রেসার বা টেম্পারেচার চেঞ্জ করলে এর ভলিউম চেঞ্জ হবে, ডেনসিটি চেঞ্জ হবে, কিন্তু কিছু সাবস্টেন্স আছে যেমন সলিড সাবস্টেন্স আছে, সলিড বা লিকুইড,
এটাকে আমরা প্রেসার দেওয়া, এটাকে প্রেসার দিলে আমাদের এটা চেঞ্জ হবে না, ভলিউম চেঞ্জ হবে না। The specific volume of solid and liquid essentially remain constant during a process, and thus they can be approximated as incompressible substance without sacrificing mass in accuracy. সলিড এবং লিকুইডের ক্ষেত্রে আমরা তাদের কি বলতে পারি, ইনকম্প্রেসিবল, যেটা স্পেসিফিক ভলিউম বা ডেনসিটি এদের চেঞ্জ হয় না। এই ধরনের ক্ষেত্রে সলিড এবং লিকুইডের ক্ষেত্রে টেম্পারেচার বা প্রেসারে এটাকে তুমি ভলিউমটাকে চেঞ্জ হয় না, চেঞ্জ হলে খুব নেগলিজিবল হয়। এক্ষেত্রে আমরা এদেরকে ইনকম্প্রেসিবল সাবস্টেন্স হিসেবে ধরতে পারি। The constant volume and constant pressure specific heat are identical for incompressible substance. Incompressible substance এর ক্ষেত্রে যেমন এটা একটা ছবি আছে, আয়রন ছবি দেওয়া আছে, একটা সলিড, সলিড একটা সাবস্টেন্স, এটার আর সিভি at constant volume বা সিপি specific heat at constant pressure এগুলোর দরকার নেই। The CV and CP values of the incompressible substances are identical. এটা একই, সিপি আর সিভি এই ক্ষেত্রে একই, and are denoted by C, এই জন্য এটাকে সি দিয়ে প্রকাশ করবে। যদি আমরা কোনো সলিড অথবা লিকুইড কোনো সাবস্টেন্সের স্পেসিফিক হিট আমরা বলতে চাই, সেই ক্ষেত্রে স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম অথবা স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার বলা যাবে না। সেই ক্ষেত্রে স্পেসিফিক হিটটা কনস্ট্যান্ট ভলিউম কনস্ট্যান্ট প্রেসার একই থাকবে, কাজেই এটাকে আমরা সিপি বা সিভি দ্বারা ডিনোট না করে আমরা সেখানে সরাসরি সি দিয়ে ডিনোট করব। তাহলে মনে রাখতে হবে, সলিড অথবা লিকুইডের ক্ষেত্রে আমরা স্পেসিফিক হিটকে সি দিয়ে ডিনোট করব। Specific heats of incompressible substance depends on temperature only. Therefore, the changes in the internal energy of solids and liquids can be expressed as del U equal to m C average del T. এখানে আগে যেমন আগেরটা যেমন ছিল, আগের আমরা লিখতে পারি যে del U equal to m CB average ছিল, CB এর জায়গায় C average হয়ে গেল। C average মানে CB কে আমরা প্রকাশ করব না, শুধু C দিয়ে প্রকাশ করব। তাহলে specific heat of incompressible substance এটা ডিপেন্ডস করে টেম্পারেচার অনলি, therefore the change of internal energy, যেটা ইন্টারনাল এনার্জির যে চেঞ্জটা সেটা সলিড অথবা লিকুইডের ক্ষেত্রে আমরা এক্সপ্রেস করতে পারি m C average del T, আর C average is the average specific heat evaluated at the average temperature. এটার average temperature এর ভ্যালুটা নিতে হবে তোমার, C average C ভ্যালুটা নিতে হবে। Note that the internal energy changes of a system that remain in a single phase, liquid or solid or gas, during the process can be determined very easily using average specific heat. যদি ফেজ চেঞ্জ না হয় কোনো একটা পদার্থের, তুমি টেম্পারেচার বাড়াইলা, কিন্তু সেটা যদি একই ফেজে থাকে, লিকুইড ফেজ থাকতে পারে, সলিড ফেজ থাকতে পারে, গ্যাস ফেজ থাকতে পারে, সেই ক্ষেত্রে আমাদের স্পেসিফিক হিট ইউজ করে, এভারেজ স্পেসিফিক হিট ইউজ করে তার ইন্টারনাল এনার্জি চেঞ্জ আমরা ইজিলি বের করতে পারি। তোমরা কি শুনতে পাচ্ছ? কোনো রেসপন্স নাই তো কারণ? জি স্যার, শুনতে পাচ্ছি। মনে হয় শুনতে পাচ্ছ না। আসসালামু আলাইকুম স্যার। স্যার আর একটু লাউড হলে স্যার ভালো হতো ভয়েসটা। আরো লাউড? জি স্যার। শোনা যায় না? স্যার তোমরা কি ভয়েসটা অনেক লো হয়ে যায় স্যার। লো হয়ে যায়? বুঝতেছি না, তাহলে আমি আরো জোরে জোরে বলতে হবে। আমরা স্পেসিফিক হিট নিয়ে কিন্তু কয়েকটা স্লাইড আমরা দেখছি। স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম আছে আর কনস্ট্যান্ট প্রেসার আছে, বাট আমরা বলছি যে সলিড এবং লিকুইডের ক্ষেত্রে যেহেতু এরা ইনকম্প্রেসিবল ফ্লুইড সলিড, কাজে এই ক্ষেত্রে সিপি বা সিবি হবে না, শুধু সি হবে। আর ইনকম্প্রেসিবল সাবস্টেন্স ডিপেন্ডস অনলি টেম্পারেচার অনলি, কাজে সেই ক্ষেত্রে আমাদের ইন্টারনাল এনার্জি যে চেঞ্জটা সেটা আমরা বের করব m C average del T, and C average হলো স্পেসিফিক এভারেজ স্পেসিফিক হিট। সেটা এখানে একটা জিনিস বলছে যে
ইন্টারনাল এনার্জি চেঞ্জ অফ দ্য সিস্টেম, কোন একটা সিস্টেমের ইন্টারনাল এনার্জি চেঞ্জ যেটা হচ্ছে সেটা বের করার খুবই ইজি যদি সেটা সিঙ্গেল ফেজ হয়। অর্থাৎ আমি টেম্পারেচার বাড়াইলাম কোনো একটা সলিডের, সে গ্যাস হলো না, সলিড ফেজ চেঞ্জ হয় নাই, অথবা লিকুইড সে গ্যাস হলো না, অথবা গ্যাসই থাকলো, সেই ক্ষেত্রে আমার অ্যাভারেজ স্পেসিফিক হিট নিয়ে সেটা ইন্টারনাল এনার্জি চেঞ্জটা আমরা বের করতে পারি ইজিলি, সেটা বলছে। আমরা আমার মনে হয় যতটুকু পড়াইছি এটা একটু জাস্ট আমরা রিক্যাপ করে আমি আজকে ক্লাস এর মধ্যে রাখি, নাকি বলো? জি স্যার। স্যার আমাদের ম্যাটেরিয়াল গুলো যদি স্যার একটু দেওয়া যেত স্যার। ম্যাটেরিয়াল আজকে তোমাদের একটা গুগল ক্লাসরুম খুলে আমাদেরকে দিয়ে দেবো। জি স্যার, রেকর্ডিং গুলো স্যার আর স্যার ম্যাটেরিয়াল গুলো একটু কাইন্ডলি দিয়ে দেন, তাহলে আমাদের জন্য পড়তে একটু সুবিধা হবে স্যার। রেকর্ডিং করতেছি, রেকর্ডিংটা দিয়ে দেবো আসলে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। এখন বলো দেখি, হোয়াট ইজ এনথালপি? কে বলতে পারো এনথালপিটা কি? Sir, enthalpy is the sum of internal energy and flow energy, sir. Sum of internal energy plus flow energy. What is internal energy? Sir, কোন একটা বডির ভিতরে কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জির যোগফল, স্যার। রাইট, ভেরি গুড। তো ফ্লো এনার্জিতে কি জন্য দরকার হয়? স্যার কোনো ফ্লুইডকে পুশ করার জন্য, ফ্লোটা মেইনটেইন রাখার জন্য স্যার। রাইট, যখন কোনো একটা ফ্লুইড কোনো ফ্লো করবে সেখানে দুই ধরনের এনার্জি থাকে, একটা হলো ইন্টারনাল এনার্জি, একটা হলো ফ্লো এনার্জি। ফ্লো এনার্জি। আর স্টেশনারি ফ্লুইডের ক্ষেত্রে কি থাকে? শুধু ইন্টারনাল এনার্জি। রাইট। কেমিক্যাল এনার্জি আমরা কখন আমরা বলবো, বা বন্ড এনার্জি? স্যার যখন অ্যাটমিক বন্ডের এনার্জি নিয়ে কাজ করব তখন স্যার, মানে অ্যাটমিক বন্ড, রাইট, মলিকুলার অ্যাটমিক বন্ড নিয়ে যখন Bonds. আমরা কাজ করি সেটা বলা হয় কেমিক্যাল বা বন্ড এনার্জি। আর আর নিউক্লিয়ার এনার্জি কোনটাকে বলবো? স্যার নিউক্লিয়াসের ভিতরে যা থাকে স্যার, সেখানে Right. যখন কাজ। রাইট, ভেরি গুড। ল্যাটেন্ট হিট কাকে বলবো, বা ল্যাটেন্ট এনার্জি? ফেজ চেঞ্জ করার সময় যে হিটটু কাজে লাগে স্যার, টেম্পারেচার চেঞ্জ হয় না, বাট ওখানে হিটটুকু ফেজ চেঞ্জ করতে রাইট, কনস্ট্যান্ট টেম্পারেচারে তোমার যে হিটটা আউট হবে অথবা হিটটা ইন হবে সেটাকে বলা হয় ল্যাটেন্ট হিট। আর গুড, তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো, এটা খুব সোজা জিনিস। আমরা আজকে স্পেসিফিক লিকুইড এন্ড সলিড এগুলো আমরা জানলাম। আর স্পেসিফিক হিট মানে তোমার টেম্পারেচারের উপর ডিপেন্ড করে নাকি? স্পেসিফিক হিট একটা পার্টিকুলার টেম্পারেচার যা থাকবে সেম সাবস্টেন্সের ক্ষেত্রে টেম্পারেচার চেঞ্জ হলে ওটা কি চেঞ্জ হবে না একই থাকবে? চেঞ্জ হবে, স্যার। চেঞ্জ হবে স্যার। রাইট, তোমরা যখন চার্ট দেখবা তোমাদের বইয়ের পিছনের দিকে টেবিল আছে, ওখানে দেখবে স্পেসিফিক হিটের ভ্যালু টেম্পারেচার সেম প্রপার্টিসের জন্য, সেম সাবস্টেন্সের জন্য টেম্পারেচার ভেরি গুড, স্পেসিফিক হিটও বাড়তেছে আস্তে আস্তে। টেম্পারেচার যত বাড়তেছে স্পেসিফিক হিটও বাড়তেছে। এখানে দেখো দুটো ইকুয়েশন, একটা হলো যে তোমার ডিফারেনশিয়াল চেঞ্জেস অফ ইন্টারনাল এনার্জি, ডিইউ এর ক্ষেত্রে সিভি ডিটি লিখলাম, আর ডিএস এর ক্ষেত্রে সিপি ডিটি। এটা কেন? একটা ক্ষেত্রে সিভি আর একটা হলো সিপি। স্যার সিপি এর ক্ষেত্রে স্যার কাজ হচ্ছে স্যার, এই জন্য আর কি ওয়ার্ক ডান হচ্ছে। সিপিটা কি বড় না সিভি বড়? স্যার কনস্ট্যান্ট সিপি বড় স্যার। সিপি বড়, তাহলে ডিএইচ যেটা অর্থাৎ এনথালপির ক্ষেত্রে এখানে সিপি আমরা দিচ্ছি, যেখানে কি হচ্ছে ওয়ার্ক ডান হচ্ছে। আর সিপিটার ভিতরে কি আছে? সিবি প্লাস এখানে আরেকটা কনস্ট্যান্ট আছে আর আছে। সুতরাং এটা কোনটা বড় এখানে? সিপি ডিইউ বা ডিএইচ, এইচ অথবা ইউ কোনটা বড় এখানে? ডিএইচ বড় স্যার। ওকে। আর আমরা যেটা বললাম সলিডের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম সিপি বা সিবি থাকতেছে নাকি একটাই তোমার স্পেসিফিক হিট? সিপি সিবি তো থাকতেছে না, তাই না? একটাই থাকতেছে, সি স্যার। একটাই থাকতেছে, দুইটা একই যেহেতু সেটা আমরা সি দিয়ে প্রকাশ করি, আইডেন্টিক্যাল। আমরা এনার্জি ট্রান্সফার নেক্সট ক্লাস থেকে এনার্জি ট্রান্সফার থেকে আমরা শুরু করব, তারপরে ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে সেগুলো সলভ করব। আজকে এই পর্যন্তই, এখন একটু রোল কল করব। রোল কল সেকশন এ প্রথমে 001 প্রেজেন্ট স্যার।
এখন তো আমার হয় আচ্ছা 001 প্রেজেন্ট ওকে Present, sir. 002 তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি 002 005 রেসপন্স করে না কেন আলমগীর হোসেন 25 present, sir. এত পরে রেসপন্স করে কেন 006 এই আমার কথা শুনতে পাও না শিশির খান নেটওয়ার্ক কানেকশন উইক স্যার, এই জন্য হচ্ছে আপনার কথা কেটে কেটে আসছে স্যার। 008 Yes, sir. 10 এই ফারহান সাদিক এয়ারফোর্স Present, sir. Farhan Sadiq, sir, present. কিন্তু স্যার এই যে ক্লাসরুমে স্যার ওয়াইফাই একটু প্রবলেম স্যার। 12 আছে 12 নাই Sir, present. প্রেজেন্ট আচ্ছা 15 Present, sir. 15 আছে 16 তো নাই 20 Yes, sir. 21 Present, sir. 22 Yes, sir. 23 Present, sir. 23, yes, sir. এই দাদা 16 কাজী সাবরিনা সুলতানা তুমি ও কি নাই আছো স্যার। ও তাহলে নাই কে স্যার। তো কে বললো প্রেজেন্ট হু ইজ দ্যাট Sir, roll 6 sir, present, sir. রোল রোল কত 6 sir, নেট চলে গিয়েছিল স্যার। এত শব্দ করে কেন? বন্ধ করো মিউট করে রাখো একজন কথা বলবা 23 Yes, sir. 24 Present, sir. Yes, sir. 26 Yes, sir. 27 Present, sir. 28 Yes, sir. 29 Yes, sir. 31 Yes, sir. 31 absent না আছে Yes, sir. 31 32 Yes, sir. 32 তুমি গত ক্লাসে ছিল না Sir, 31, sir. 31 কত ক্লাস ছিলাম স্যার? না না 32 ছিল না লাল স্যার আমার নেট চলে গেছিল এই জন্য আমি প্রেজেন্ট দিতে পারিনি স্যার। তাহলে পরে আমাকে ফোন দিয়ে জানাইতে স্যার আমি ছিলাম আচ্ছা তুমি আমি ছিলাম স্যার ফার্স্ট ক্লাস। 33 33 নাই Sir, 31. 31 দিয়ে 31 আছে, sir. বাবা 31 দিছি তো তোমাকে আবার বলো কেন 33 33 absent 35 35 35 Yes, sir. absent Yes, sir. 33 Sir, yes, sir. আমার নেট মাইকের সমস্যা। 37 Yes, sir. গত Sir, ক্লাসে 35 present, sir. Mic problem. 35 দিয়েছি 37 Sir, 33 দিয়েছেন। হ্যাঁ 33 ও দিয়েছি 37 Yes, sir. গত ক্লাসে ছিল না তুমি Sir, 44 Yes, sir. 45 Yes, sir. 46 46 ইরিন জাহান ইফতি absent 51 Yes, sir. 52 Yes, sir. 55 Yes, sir. 57 Yes, sir. 24 2018 24 আপেল মাহমুদ গত ক্লাসে অ্যাবসেন্ট ছিল এই ক্লাসে অ্যাবসেন্ট Yes, sir. Present, sir. কে আপেল মাহমুদ হ্যালো হ্যালো কে কথা বলছো আপেল মাহমুদ Yes, sir. Hello, কতদিন জি, sir. কতদিন ছিল না তো ক্লাসে তাই তো ছিলাম তো স্যার। কতদিন তো অ্যাবসেন্ট দেখা যাচ্ছে স্যার চ্যাট বক্সে দিয়েছিলাম স্যার। চ্যাট বক্সে কেন আমার সাথে তুমি কথা না বললে আমি চ্যাট বক্সে দেখি না তো কথা বলতে হবে তো না স্যার, আমার এক্সাম ছিল স্যার, সাপ্লিমেন্টারি এক্সাম ছিল তো স্যার। ও তাই তো তুমি ছিল না ক্লাসে তাই বলো তুমি তো জানাও নাই আমাকে যে স্যার আমার সাপ্লি পরীক্ষা আচ্ছা 101 প্রেজেন্ট স্যার। আর আর্মি Yes, sir. 102 Yes, sir. 103 প্রেজেন্ট স্যার। 104 Yes, sir. 105 Yes, sir. 106 Sir, present, sir. 58 Yes, sir. মাহমুদুল হাসান তোমার নাম কি আছে যাতে জি স্যার ইনকামে আছে স্যার 002 আশফাক
আসসালামু আলাইকুম স্যার। স্যার 002 স্যার স্যার সাপ্লিমেন্টারি এক্সাম দিচ্ছে স্যার। আজকে সাপ্লিমেন্টারি এক্সাম দিচ্ছে? আচ্ছা, স্যার। সাপ্লিমেন্টারি এক্সাম দিচ্ছে যেহেতু তাহলে দিয়ে দিলাম একটা প্রেজেন্ট। আলম হোসেন 40, আলম হোসেন 409। স্যার ওরও সাপ্লিমেন্টারি এক্সাম আছে। কিন্তু এরা কি এমকে মেয়েদের নাম আছে কিনা? আই এম নট শিওর, ওদের নাম নাই। 62 ইয়াসিন ইয়েস স্যার। রায়হান, তোমাদের এমকে কি নাম উঠছে? তোমরা দেখছো? আমার তো মনে হয় নাই। লাস্ট উইক পর্যন্ত উঠে না, ডিপার্টমেন্ট বলছে ঠিক করে দেবে। আচ্ছা ঠিক আছে, এখন সেকশন বি। স্যার স্যার রোল 10 কি প্রেজেন্ট দিয়েছেন স্যার? স্যার রোল 12 কি দিয়েছেন? আরে বাবা, যখন ডাকি তখন তোমরা কোথায় থাকো? স্যার সব তো বলছিলাম তো স্যার। দিয়েছি তো, তাহলে আবার স্যার জিজ্ঞেস করো। 6 স্যার। 6 দেওয়া আছে, সব দেওয়া আছে। Sir, 17 batch row 61, sir. রুল 61। Yes, sir. রুল 61 তো এই সেকশনে নাই, আরেক সেকশনে মনে হয়। Yes, sir. রুল 61 তো আর কি এটা কোন সেকশনে আছে? তোর নাম কি? Sir, Tawhidul Islam. তুমি কি কোন সেকশনে তুমি ক্লাস করো? স্যার আমাকে তো স্যার গতকালকে পর্যন্ত ম্যাম স্যার হচ্ছে এমকে আমার নাম আসেনি, তো পরে হচ্ছে ঐশী ম্যাম বলেছেন যে আজকে ঠিক করে দিবেন, মানে বলেছেন যে তোমারটা এখন আমি কি এই সেকশন লিখে রাখবো? তোমারটা তাহলে নতুন করে লিখতে হবে। কত বলো দেখি, রুল কত পুরোটা বলো। স্যার 2017 2017 18 18 061। 061 নাম বলো। স্যার তৌহিদুল ইসলাম। TOWHIDUL তৌহিদুল ইসলাম। Yes, sir. তোমাকে আজকে প্রেজেন্ট দিচ্ছি, জানি না তোমার নাম আছে কিনা। আমি তো না থাকলে- স্যার ঐশী ম্যাম বললেন যে স্যার আপডেট করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এমকেএম যখন ঢুকবো তখন দেখবো, যে সেকশনেই থাকবে আমি তোমাকে দিয়ে দেবো। আচ্ছা 003 সেকশন বি। প্রেজেন্ট স্যার। 004 প্রেজেন্ট স্যার। 007 Present, sir. 009 Sir, supplementary, sir. 11 প্রেজেন্ট স্যার। 13 Present, sir. 13 তো আনিকা তাবাসসুম, এটা কি একটা মেয়ে মানুষ? কণ্ঠ শুনলাম ছেলে মানুষ, কে প্রেজেন্ট বললা? আনিকা তাবাসসুম, কে তুমি ইয়েস বললা? চুপচাপ। 39 14 14 নাই। 17 Yes, sir. 18 Yes, sir. 19 Yes, sir. 25 Yes, sir. 30 Yes, sir. 34 Yes, sir. 36 Yes sir. 38 Yes sir. 38 কে তোমার নাম বলো। 38 স্যার। তো ওই মেয়েটা আবার বললো কেন? ওটা তো বললাম 36। স্যার 38 স্যার প্রেজেন্ট স্যার। হ্যাঁ 38 দিছি। 40 Yes, sir. 40 41 Present sir. 42 Yes, sir. 43 Yes, sir. 47 absent 48 প্রেজেন্ট স্যার। 49 Yes, sir. 50 Yes, sir. 53 53 Yes, sir. 53 আছে। 54 Yes, sir. 56 ইয়েস স্যার। 58 absent 58 absent 59 Yes, sir. 60 Yes, sir. 33 2018 33 113 Yes, sir. 114 Yes, sir. 115 117 Yes, sir. 118 Yes, sir. 119 120 Yes, sir. 121 ইয়েস স্যার।
122. Yes, sir. Thank you. আসসালামু আলাইকুম স্যার Hello. স্যার সেকশন এ 18/24 হ্যাঁ সেকশন এ সেকশন এ 18/24 বলতেছিলাম স্যার Sir, 119 present, sir. 24. জি স্যার 24 সেকশনে 18/24 বলতেছিলাম স্যার 18 বেস 1824. হ্যাঁ আফিল মাহমুদ। জি Sir, 119 স্যার মানে present, প্রিভিয়াস sir. প্রিভিয়াসটা স্যার। মানে অ্যাবসেন্ট ছিল ওটা এখন কিছু করা যাবে না। কাইন্ডলি স্যার দিয়ে দিতে পারবেন স্যার আমার সাপ্লিমেন্টারি এক্সাম ছিল স্যার কাইন্ডলি দিতে পারবেন বাবারে স্যার? তুমি তো কালকে কথা বলতে হবে সেটা, আজকে তো আর ওটার সময় শেষ হয়ে গেছে। ওটা আগের ক্লাস হচ্ছে কোন দিন, এখন তো ওটা কারেকশন করা যাবে না। Sir, 119 present, sir. ওকে হ্যাঁ 119 present, sir. 119 কোন সেকশন? সেকশন এ আর বি? Section B, sir. স্যার সেকশন বি রোল 14 স্যার প্রেজেন্ট। এতক্ষণ বলতেছো তুমি 14 প্রেজেন্ট, এত কিছু বললা যখন স্যার সেকশন গুগল বি স্যার। Sir, 119, sir. Section B, sir. Sir, 115 present, sir. Ji, sir. আর্মি তোমরা চুপ করে থাকো, তোমরা এতক্ষণ ঘুমাইছিলে, তোমরা এখন অ্যাবসেন্ট যাবো সবার। Sir, Sir, 115 present, sir. স্যার রোল 14। যত তো দিয়েছি, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।